রিপোর্ট রাইটিং কি এবং রিপোর্ট রাইটিং কিভাবে লিখব? রিপোর্ট রাইটিং হচ্ছে কোনো কিছুর বিবরণ লেখা, অর্থাৎ তোমাকে যে ডাটাগুলো প্রোভাইড করা হয়েছে সেই ডাটার উপর বেস করে তুমি ঘটনার বিবরণ লিখবে, অর্থাৎ রিপোর্ট রাইটিং লিখবে। ওকে, তো রিপোর্ট রাইটিং দু ধরনের ইভেন্টসের উপর রিপোর্ট রাইটিং লেখা হয়। একটা হচ্ছে গুড ইভেন্টস, বলতে কোনো টিচারের ফেয়ারওয়েল, তাকে বেস করে যে রিপোর্ট রাইটিং লেখা হয়। আবার কখনো কখনো অ্যানুয়াল ফাংশনকে বেস করে যে রিপোর্ট রাইটিং লেখা হয়। মনে করো সোশ্যাল মিডিয়ার উপর বেস করে তুমি একটা রিপোর্ট রাইটিং লিখবে। কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে তার উপর বেস করে তুমি একটা রিপোর্ট রাইটিং লিখবে। ব্যাড ইভেন্টস বলতে কি বোঝায়? না, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তার উপর বেস করে তুমি রিপোর্ট রাইটিং লিখবে। কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়েছে তার উপর বেস করে তুমি রিপোর্ট রাইটিং লিখবে। কোনো ফ্লাড হয়েছে, ফ্লাডের উপর বেস করে তুমি রিপোর্ট রাইটিং লিখবে। এগুলো হচ্ছে ব্যাড ইভেন্টস। তো আমরা স্যার রিপোর্ট রাইটিং লিখবো কি করে? আমি তোমাদের কাছে একটা নমুনা ক্লাস উপস্থিত করছি। আশা করি এখান থেকে তুমি সহজে কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয় তুমি শিখবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রিপোর্ট রাইটিং লিখতে গেলে দুটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। যেহেতু রিপোর্ট রাইটিংটা অতীতের ঘটে যাওয়া ঘটনার উপর বেস করে আমাদের লিখতে হয়, তো রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে আমরা সর্বদাই সিম্পল পাস্ট টেন্সকে ইউজ করি। সিম্পল পাস্ট টেন্সকে ইউজ করি। এছাড়াও আমরা রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে কোনো কোনো সময় প্যাসিভ ভয়েসকেও ইউজ করে থাকি। ওকে, এই দুটি ঘটনা ছাড়াও তাহলে আমাদের রিপোর্ট রাইটিং লিখতে গেলে চারটি নিয়ম আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কোনো ঘটনার ওপর যখন তুমি রিপোর্ট রাইটিং লিখছো, সেই ঘটনাটার একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ শিরোনাম লিখতে হবে। এবং যেই ঘটনাটার উপর তুমি রিপোর্টিং করছো, সেই রিপোর্টিং করার সময় তোমাকে সহজ এবং সরল ভাষা ইউজ করতে হবে, অর্থাৎ সিম্পল এবং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ তোমাকে ইউজ করতে হবে। 2 নম্বর কি, যেই ঘটনাটার উপর তুমি রিপোর্টিং করছো মানে রিপোর্ট রাইটিং লিখছো, সেই ঘটনাটার গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই তোমার রিপোর্টিং এ উল্লেখ করতে হবে। এমনটা নয় যে যেগুলো কম গুরুত্বপূর্ণ সেইগুলোকে তুমি বেশি হাইলাইট করলে আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে অ্যাভয়েড করে দিলে। ওকে, অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তোমাকে অবশ্যই তোমার রিপোর্টিং এ মেনশন করতে হবে। 3 নম্বর কি না, যেই ঘটনাটার উপর তুমি রিপোর্টিং করছো, তোমার রিপোর্টিং এর সময় যে বাক্যগুলো লিখছো সেই বাক্যগুলো যেন একে অপরের সঙ্গে লজিক্যালি রিলেটেড হয়, মানে অর্থাৎ প্রাসঙ্গিক হতে হবে। এমনটা নয় একটা ঘটনা মেনশন করলে আর পরের ঘটনাটা যে মেনশন করলে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ লজিক্যালি রিলেটেড হতে হবে প্রত্যেকটা সেন্টেন্স একে অপরের সঙ্গে। এবার 4 নম্বর নিয়মটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর নিয়মটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে রিপোর্টিং করার আগে এই ঘটনাটি কোথায় ঘটেছে সেই জায়গার নামটা মেনশন করতে হবে এবং কবে ঘটেছে অবশ্যই সেই তারিখের কথা মেনশন করতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে অনেক সময় কি হয়, জায়গার নাম বা তারিখ মেনশন করার কথা মেনশন থাকে না, তো সেক্ষেত্রে আমরা জায়গার নামটাকে কি করব না এবিসি করব, আর তারিখটা আমরা XYZ বলেও মেনশন করতে পারি। তো আজকের ভিডিওতে আমি একটা মডেল রিপোর্টিং তোমাদের সামনে উপস্থিত করব। কি মডেল রিপোর্টিং না, নাসিক এর কুম্ভ মেলাতে কিছু মানুষ মারা গিয়েছিল, তার আমি পয়েন্টস গুলো দিয়ে রেখেছি এবং সেই পয়েন্টস অনুযায়ী আমি মডেল রিপোর্টিংটা তোমাদের সামনে উপস্থিত করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ যে একটা রিপোর্ট রাইটিং এর শুরুতেই আমি একটা কি করেছি, টাইটেল দিয়েছি। কি লিখেছি টাইটেলে? ট্র্যাজেডি ওভার 40 স্ট্যাম্পেড ডেথ ইন কুম্ভ। তাহলে কুম্ভ মেলাতে 40 জন স্ট্যাম্পেড হয়ে মারা গেছে এবং এই টাইটেল দেওয়ার পরে যিনি লিখছেন তার নাম অবশ্যই মেনশন করতে হবে, মানে যিনি রিপোর্টিং করছে সেটা হতে পারে বাই এ স্টাফ রিপোর্টার, হতে পারে বাই টাইমস নিউজ নেটওয়ার্ক, হতে পারে বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট। তো আমি এখানে লিখেছি বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট। তো রিপোর্টিং এর শুরুতেই দেখতে পাচ্ছ আমি জায়গার নামটা মেনশন করেছি, নাসিক, অগাস্ট 27। এবারে শুরুতেই তোমাকে মনে রাখতে হবে যে ঘটনাটা তুমি লিখছো সেখানে কি ঘটনা ঘটেছিল, তাহলে হোয়াট, কবে ঘটনাটা ঘটেছিল, হোয়েন, এবং কোথায় ঘটনাটা ঘটেছিল।
এই জিনিস তিনটে, মানে তিনটে যে WH ওয়ার্ড দেখতে পাচ্ছ, কি, কখন এবং কোথায়। তাহলে লিখছি, এ ট্র্যাজিক ইনসিডেন্ট হ্যাপেন্ড অ্যাট রামকুন্দ, নাসিক। একটা ট্র্যাজিক মর্মান্তিক ঘটনা ঘটেছিল নাসিকের রামকুন্দে। At least 40 pilgrims, including 27 women, were killed. 40 জন তীর্থযাত্রীর মধ্যে 27 জন মহিলা সমেত কি হয়েছে না মারা গেছে, এবং 150 other mostly women and children injured in a stampede at Ramkund, Nasik around 1:30 p.m. on today. তাহলে এছাড়াও 150 জন, যার মধ্যে মহিলা এবং শিশু বেশিরভাগ ছিল, তারা কি করেছে, স্ট্যাম্পেড হয়ে একটা নাগাদ তারা মারা গেছে, মানে তারা আহত হয়েছে। তাহলে মারা গেছে 40 জন আর আহত হয়েছে 150 জন। তাহলে এটা গেল তোমার হোয়াট, হোয়েন অ্যান্ড হোয়াই। এরপরে যে ঘটনাটা আমি লিখব, যে ঘটনাটা আমাদেরকে মেনশন করতে হবে, এর কারণটা কি ছিল, মানে ঘটনাটা কিভাবে ঘটেছিল। তাহলে হাউ এবং কেন ঘটেছিল, এবং কেন ঘটেছিল হোয়াই, এই কজটাকে তোমাকে মেনশন করতে হবে এর পরের লাইনটি। তাহলে কি লিখছি, দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, এই ঘটনাটা ঘটেছিল when thousands of devotees, হাজার হাজার পুণ্যার্থী কি করেছিল, গ্যাদার্ড অন দ্য সাইট অফ রিচুয়াল ডিপ, মানে যেখানে পুণ্যস্থান করবে ঠিক সেই জায়গায় হাজার হাজার পুণ্যার্থী জমায়েত হয়েছিল। এবং তারা কি করছিল, এভরিবডি ওয়াজ ট্রাইং টু গো অ্যাহেড অফ আদার্স, প্রত্যেকেই চেষ্টা করছিল একে অপরের থেকে আগিয়ে যাবে এবং আগে স্নান করবে। দ্য সিকিউরিটি ফোর্সেস আর ট্রাইং টু কন্ট্রোল দেম বাই আয়রন ব্যারিকেডস, সিকিউরিটি ফোর্সেস কি করেছিল না চেষ্টা করছিল তাদেরকে কন্ট্রোল করার আয়রন ব্যারিকেড দিয়ে। দ্য মোমেন্টাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস when the barricades were out of the control for the forces, মানে তৎক্ষণাৎ এই ঘটনাটা ঘটে যায় যখন ফোর্সরা, যারা ফোর্স ছিল তারা ব্যারিকেড গুলোকে আর কন্ট্রোল করতে পারলো না, তখন কি করেছিল না এই দুর্ঘটনাটা ঘটে। তাহলে কিভাবে এবং কেন, তাহলে কেন ঘটনাটা বললো, হাউ এবং হোয়াই, তাহলে এই পার্টটাতে মেনশন করতে হবে। মোরলেস প্রত্যেকটা অ্যাক্সিডেন্টাল রিপোর্টে ঠিক এইরকমই কয়েকটা সেন্টেন্স থাকে যেটা তোমরা ইজিলি লিখতে পারবে। এরপরে দিয়েছি কি, ভালো করে দেখবে, এরপরে সরকার কি পদক্ষেপ নিল, পুলিশ কি ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করছে কিনা, বা লোকাল যারা ইনহ্যাবিটেন্ট ছিল তার জন্য তারা কি করলো, যারা ইনজিওর্ড হয়েছিল প্রথমেই লিখেছি, দ্য ইনজিওর্ড মোস্টলি উইমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার রাশ টু দ্য নিয়ারবাই হসপিটাল, যে সমস্ত উইমেন এবং চিলড্রেনরা আহত হয়েছিল তাদেরকে কি করা হয়েছে না কাছাকাছি কোনো হসপিটালে ভর্তি করা হয়েছে। এরপরে যা, দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ অর্ডার্ড এ জুডিশিয়াল এনকোয়ারি, মহারাষ্ট্রের সরকার কি করেছে না একটা জুডিশিয়াল এনকোয়ারির অর্ডার দিয়েছে। এছাড়াও বিসাইডস দিস, তারা কি করছে, বিসাইড দিস দিস গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, সরকার ঘোষণা করেছে ₹2 লাখ ফর ইচ অফ দ্য ফ্যামিলিজ কিল্ড, মানে যে সমস্ত ফ্যামিলি থেকে, মানে যারা ফ্যামিলির যারা মারা গেছে তাদের প্রত্যেকের মাথা পিছু 2 লাখ টাকা কম্পেনসেশন কি করেছে, অ্যানাউন্স করেছে, এবং অ্যাসিওর্ড সাম কম্পেনসেশন, এবং আরো কিছু সুযোগ সুবিধা দেবে, কম্পেনসেশন দেবে, এটাও তিনি ঘোষণা করেছে। তাহলে দেখতে পাচ্ছ যে রিপোর্ট লেখাটা কতটা সোজা। তাহলে রিপোর্ট লিখতে গেলে প্রথমে কি ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে, এবং তারপরে কি করবে, ঘটনাটা কিভাবে ঘটেছে এবং কেন ঘটলো ঘটনাটা, এটা তোমাকে মেনশন করতে হবে। এরপরে কি করবে না যারা আহত হয়েছিল তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সরকার এই পুরো ঘটনার উপর তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, এবং যারা ভিকটিমস তাদের জন্য কি অ্যানাউন্স করেছে। এই হচ্ছে তোমার অ্যাক্সিডেন্টাল রিপোর্টের মানে ফরম্যাট, একদম ইজি। এবং বিগত বছর ক্লার্কশিপ এক্সামিনেশনে এরকমই একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট পড়েছিল। আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, এবং আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।